নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গলকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার নিউজ তোমাদের সঙ্গে শেয়ার করার রয়েছে। জাতীয় দল নিয়ে কথা বলার সাথে সাথে কোচ কার্লেস কোয়াদ্রাত কি বড় বার্তা দিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আমরা এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো ইস্ট বেঙ্গল কি করতে চাইছে সত্যি বোঝা যাচ্ছে না। ইস্ট বেঙ্গল কিন্তু একের পর এক প্লেয়ারকে কিন্তু এবার রিলিজ করছে, যেখানে ট্রান্সফার উইন্ডো ক্লোজ হয়ে গেছে, বেশ কিছু প্লেয়ারকে কিন্তু ছাড়ছে। তো তোমাদের কিন্তু জানিয়েই দিয়েছিলাম আগেই যে গুরসিমরাত সিং গিল 28 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার, সে ইস্ট বেঙ্গলের সঙ্গে এখনও একটা সিজন কন্ট্রাক্টেড রয়েছে। এবার সে কিন্তু আই লিগের ক্লাব রাজস্থান ইউনাইটেডে যোগদান করছে। রাজস্থানের তরফ থেকে অফিসিয়াল আপডেট আগেই এসে যায় এবং পরবর্তী সময় আমরা মনে করছিলাম যে হয়তো লোন ডিল হচ্ছে, কিন্তু না, কোনো রকম লোন ডিল নয়, সম্পূর্ণভাবে কিন্তু তার কন্ট্রাক্ট টার্মিনেট করে তাকে ফ্রি প্লেয়ার হিসাবে কিন্তু ছাড়া হয়েছে। আমি তো বলবো এটা ভালো ব্যাপার, কারণ তাকে লোন ডিল করতে গেলে সেই আবার ইস্ট বেঙ্গলকেও কিছু পে করতে হবে, যে ক্লাবে যাবে তাদেরও কিছু পে করতে হবে, একটা ঝামেলার ব্যাপার। তার থেকে ভাই আমার প্ল্যানিংয়ে নেই, আমি তোমাকে রিলিজ দিয়ে দিচ্ছি, তুমি অলরেডি ক্লাব পেয়ে গেছো, তুমি সেখানে জয়েন করো। এবং সেটাই কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট করেছে। গুরসিমরাত কিন্তু সে চলে গেছে রাজস্থানে এবং রাজস্থান কোনো একটা টুর্নামেন্ট খেলছে, সেখানে কিন্তু আজকে গুরসিমরাতকে ক্যাপ্টেন হিসাবেও দেখা গেছে এবং সেখানে নাকি গুরসিমরাতের পারফরমেন্স ভালো ছিল এবং সবথেকে ভালো ব্যাপার তারা কিন্তু আজকে ম্যাচ জিতে এবং ফাইনালে চলে গেছে। তো এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। গুরসিমরাত প্রথম ম্যাচে ক্যাপ্টেন, সঙ্গে সেমিফাইনাল ম্যাচে জিতে ফাইনালে চলে যাওয়া, এটা কিন্তু গুরসিমরাতের জন্য ভালো হয়েছে। তো তার পরবর্তী ফুটবল কেরিয়ারের জন্য আমাদের তরফ থেকে কিন্তু অভিনন্দন রইল। তো এর সাথে সাথে যদি ইস্ট বেঙ্গলের আরও এক প্লেয়ারকে নিয়ে কথা বলি, সেই প্লেয়ারকে হয়তো অনেকে চেনো, আবার অনেকে নাও চিনতে পারো। 22 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার বাথানা সুনীল। তো বাথানা সুনীল কিন্তু খুবই একজন হাইলি রেট প্লেয়ার, কারণ এই প্লেয়ারটার যদি যখন ইস্ট বেঙ্গলে প্রথম আসে তখন আমরা এটুকু আপডেট শেয়ার করেছিলাম, তার কিন্তু কোয়ালিটি এবং তাকে শ্রেণীতে কিন্তু দীর্ঘদিন ধরে তৈরি করেছে। খুবই একজন ভালো ট্যালেন্টেড প্লেয়ার, কিন্তু ইস্ট বেঙ্গলের রিজার্ভ টিমে খুব একটা বেশি সে সুযোগ পায়নি, কারণ একটাই সমস্যা, বঙ্গ সন্তানের কারণে সেই প্লেয়ারকে খুব একটা খেলানো যায়নি। কিন্তু তার আগে বাথানা সুনীল যতটুকু খেলেছিল আমরা দেখেছিলাম, খুবই ভালো তার কাছ থেকে পারফরমেন্স। দীর্ঘমেয়াদী চুক্তি ইস্ট বেঙ্গলের সঙ্গে রয়েছে 2027 সাল পর্যন্ত, কিন্তু যেরকমটা শোনা যাচ্ছে সে কিন্তু ইস্ট বেঙ্গল ছেড়ে কিন্তু এবার অন্ধ্রপ্রদেশের একটা স্থানীয় ক্লাব গোদাবরী এফসিতে যোগদান করেছে। তো এটা কিন্তু একটা বড় ব্যাপার। আমি বলবো যদি লোন ডিল করে তো ভালো, তাকে অন্তত খেলার সুযোগ করে দেওয়া হয়েছে। এবার যদি বলো যে পার্মানেন্ট ডিল হয়েছে, আমি বলবো এটা একটা খারাপ সিদ্ধান্ত, কারণ এই প্লেয়ারটার মধ্যে সমস্ত কোয়ালিটি রয়েছে ইস্ট বেঙ্গলের সিনিয়র দলে আসার জন্য। তো আমরা অন্যান্য দলেদের দিকে তাকালে দেখা যাবে তারা তাদের ইউথ টিমকে কত ভালো ডেভেলপমেন্ট করে। সবথেকে ভালো উদাহরণ সেটা হচ্ছে পাঞ্জাব এফসি। তারা কিন্তু দুর্দান্তভাবে ইউথ প্লেয়ারদের তৈরি করছে, সাপ্লাই লাইন তৈরি করছে। কেরালা ব্লাস্টার্স তারাও কিন্তু সেই কাজে নেমে পড়েছে, কেরালা থেকেও বেশ কিছু ভালো ভালো প্লেয়ার উঠে আসছে। বেঙ্গালুরু তো দীর্ঘদিন ধরেই সেই কাজ করছে, কিন্তু ইস্ট বেঙ্গল ঠিক কী করছে, ভালো ভালো প্লেয়ারকে সাইন করাচ্ছে, ঠিক আছে, কিন্তু প্লেয়ার তো তৈরিও করতে হবে। সারা জীবন প্লেয়ার সাইন করাবো সেটা তো হয় না, একাডেমি থেকেও প্লেয়ার তুলে আনতে হবে, রিজার্ভ টিম থেকে প্লেয়ারকে প্রমোট করতে হবে। ওই একটা কবে এসেছে ভিষ্ণু, তারপরে কিন্তু আর সেরকম কোনো প্লেয়ারকে আমরা দেখলামই না যে রিজার্ভ টিম থেকে উঠে আসছে। তো একটুখানি যারা সিনিয়র কোচ রয়েছে তাদেরও এই জিনিসগুলোকে একটু দেখা উচিত, যে আমার প্লেয়ারকে আমাকে তৈরি করতে হবে, সবসময় বাইরে থেকে প্লেয়ার কিনে এনে হয় না, ব্যাপারটা কিন্তু চলে না, বেশি দিন চলে না। আজকে ইমামি খরচা করছে ভালো কথা, কালকে যদি বলে যে না আমরা খরচা করবো না, তখন কি হবে, সেই ব্যাপারটাও একটু ভাবতে হবে এবং কিছু প্লেয়ারকে সুযোগ দিতে হবে। এই প্লেয়ারগুলোকে সুযোগ দিলে আর কি খারাপ হবে। ইস্টবেঙ্গল তো লাস্ট কয়েকটা সিজন আইএসএলে 9 নম্বর পজিশনে শেষ করেছে, এদের সুযোগ দিলে হয়তো 10 নম্বর পজিশনে শেষ করবে। এখান থেকে যদি একটা দুটো প্লেয়ার ভালো উঠে আসে, সেটাই তো ইস্টবেঙ্গলের জন্য আখেরে লাভ হবে। তো এই প্লেয়ারগুলোকে কিন্তু একটু সুযোগ দেওয়া দরকার রয়েছে বলে আমার মনে হয়। এবং আরও এক প্লেয়ারকে নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সায়ন। সায়নকে তো সবাই চেনো, সে ইস্ট বেঙ্গলের সিনিয়র দলেও খেলেছে একটা সময়, কিন্তু এখন মূলত সে রিজার্ভ টিমের প্লেয়ার এবং এই বছরের সিএফএল এর সায়ন ব্রিলিয়ান্ট পারফরমেন্স করেছে। তো সায়নের কাছে অলরেডি বেশ কিছু ক্লাবের প্রস্তাব এসেছে, তোমাদের আগেই জানিয়েছিলাম জামশেদপুর তারা কিন্তু সায়নকে চাইছে, পাঞ্জাব তারা সায়নকে চাইছে, কিন্তু ইস্ট বেঙ্গল তখন ছাড়েনি। কিন্তু তার কাছে আইএসএল এর প্রস্তাব, কোনো রকম রিজার্ভ টিম বা ডেভেলপমেন্ট টিম নয়, আইএসএল খেলার প্রস্তাব কিন্তু এসেছে, হয়তো সায়নও বেরিয়ে যেতে পারে। তো
অবশ্যই ইস্টবেঙ্গলের উচিত দীর্ঘমেয়াদী পরিকল্পনায় তাকে রেখে তার সাথে যদি আরেকটু চুক্তি বাড়িয়ে নেওয়া যায় সেটা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। এবং সায়ন কিন্তু এই বছরে যথেষ্ট ভালো ডেভেলপমেন্ট করেছে। সায়নকে দেখে কিন্তু আমার তো অন্তত ভালো লেগেছে। তোমাদের খেলা পুরো সিজনে সায়নের কীরকম লেগেছে কমেন্টে জানিও। তো এই ব্যাপারেই যদি একটু কথা বলি তো কার্লেস কোয়াদ্রাতকে কিন্তু একটুখানি টেনে আনতেই হয়। কার্লেস কোয়াদ্রাত কিন্তু এই কাজটা অন্তত ভালো করেছিল, বেশ কিছু রিজার্ভ টিমের প্লেয়ারকে কিন্তু সে সুযোগ দিয়েছিল। আমার তো মনে রয়েছে সায়নকে সুপার কাপে খুব সম্ভবত জামশেদপুরের বিরুদ্ধে নামিয়ে দেওয়া, সায়ন একটা দুর্দান্তভাবে অ্যাটাক তৈরি করেছিল, আমানকে বেশ কিছু ম্যাচে ব্যবহার করা বা ভিষ্ণুকে ব্যবহার করা, অনেক প্লেয়ারকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করেছিল। সেক্ষেত্রে কার্লেস কোয়াদ্রাত বেশ কিছু প্লেয়ারকে তৈরিও করছিল। তো এছাড়া তন্ময়কেও সুযোগ দিত, আরও কিছু কিছু প্লেয়ারকে সুযোগ দিত। কিন্তু অস্কার ব্রুজনের সিস্টেম পুরোপুরি আলাদা, এক একটা কোচের সিস্টেম আলাদা, এক এক রকম হয়। তো সেক্ষেত্রে অস্কারও যদি একটা দুটো প্লেয়ারকে একটু সুযোগ দেয় তাহলে যারা রিজার্ভ টিমে রয়েছে তাদেরও একটা তাগিদ থাকবে যে না, আমরা ভালো পারফরমেন্স করলে আমরা সিনিয়র দলে আসতে পারবো। তো এই বিষয় নিয়ে যদি একটু কার্লেস কোয়াদ্রাতকে নিয়ে যখন কথা বলছি, কার্লেস কোয়াদ্রাত কিন্তু এবার জাতীয় দল নিয়ে মুখ খুললো। কারণ কার্লেস কোয়াদ্রাত অলরেডি তোমরা জানো যে ফিলিপাইন জাতীয় দলের সে হেড কোচ রয়েছে। তো তাদের ইউথ টিমকে নিয়ে কিন্তু তারা তাজাকিস্তানে রয়েছে, সেখানে কিন্তু তাদের টিম একটা প্র্যাকটিস রুমের মধ্যে রয়েছে এবং সেখানে কার্লেস কোয়াদ্রাত মাঠে বসে ইন্ডিয়া টিমের খেলা দেখেছে এবং খেলা দেখে কার্লেস কোয়াদ্রাত খুশি হয়ে জানিয়েছে এই যে প্লেয়িং 11-এ যে সমস্ত প্লেয়াররা খেলছে এখানের কিন্তু 5 থেকে 6 জন প্লেয়ার তারা কিন্তু আমার সিস্টেমে উঠে আসা প্লেয়ার এবং তারা আজকে সিনিয়র দলে খেলছে, আমার দেখে ভালো লাগছে। সর্বোপরি ইন্ডিয়া ভালো পারফরমেন্স করছে, এটা দেখেও খুব ভালো লাগছে। এরকমটাই কিন্তু বার্তা দিয়েছে কার্লেস কোয়াদ্রাত। তো অবশ্যই বেঙ্গালুরুর সময়ও আমরা দেখেছি সুরেশের মতন প্লেয়ার, রোশনের মতন প্লেয়ারকে তৈরি করতে, ইস্টবেঙ্গলের সময়তেও আমরা দেখেছি ভিষ্ণুর মতন প্লেয়ারকে তুলে আনতে। তো বেশ কিছু ভালো ভালো প্লেয়ারকে কিন্তু তৈরি করেছে কার্লেস কোয়াদ্রাত, এটুকু মানতেই হয়। তো পরবর্তী সময় যে কোনো আইএসএল দলে যদি কার্লেস কোয়াদ্রাতকে সুযোগ দেওয়া হয়, আরও যদি বেশ কিছু প্লেয়ারকে কার্লেস তৈরি করতে পারে, সেটা কিন্তু ইন্ডিয়ান ফুটবলের জন্য সর্বোপরি খুব ভালো হবে, এটুকু আমার মনে হয়। এবং এর সাথে সাথে আমাদের যদি জাতীয় দলের অন্যতম প্রধান স্তম্ভ নিয়ে কথা বলি, সন্দেশ জিংহান চোটের কারণে শেষ ম্যাচ না খেলেই দেশে ফিরে আসতে হয়েছে। এবার কিন্তু সন্দেশকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে তার কিন্তু খুব ভালোভাবে সার্জারি কমপ্লিট হয়েছে। তাহলে সে মাঠে ফিরবে কবে? 1 বছর বাদে, 6 মাস বাদে, নাকি আরও বেশি সময় লাগবে? সকলের মনে প্রশ্ন ছিল। তো যেরকমটা বেশ কিছু বড় মিডিয়ার তরফ থেকে আপডেট বেরিয়ে আসছে, না সন্দেশ জিংহানের ফিরতে অতটাও সময় লাগবে না, 4 থেকে 6 সপ্তাহ তাকে বিশ্রাম নিতে হবে। তারপরে কিন্তু সে বিশেষ বেশ কিছু ফেস যেগুলো মাস্ক হয় সেগুলো ব্যবহার করে সে ফিরতে পারবে। এর আগেও আমরা দেখেছিলাম পাঞ্জাব এফসিতে লুকা যখন খেলছিল তখন লুকারও কিন্তু এরকম ফেস ইঞ্জুরি, খুব বড় ইঞ্জুরি হয়, কিন্তু সেও খুব তাড়াতাড়ি ফিরে এসেছিল। তো সন্দেশও খুব তাড়াতাড়ি ফিরে আসবে, কিন্তু একটুখানি এটা গোয়ার জন্য ধাক্কা। প্রথম ম্যাচ যেটা এএফসির ম্যাচ, সেখানে সন্দেশ খেলতে পারবে না। তো ঠিক আছে, জাতীয় দল সবার আগে ইঞ্জুরি যে কোনো জায়গা থেকেই হতে পারে, প্রথম ম্যাচ না খেলতে পারলেও পরবর্তী ম্যাচ থেকে খেলতে পারবে আশা করা যাচ্ছে। এবং ইন্ডিয়ার যেটা সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচ রয়েছে সেই ম্যাচটাও ডাউট রয়েছে, 50-50 চান্স রয়েছে। যদি সে আরও তাড়াতাড়ি রিকভারি করতে পারে তাহলে কিন্তু খেলার সম্ভাবনা রয়েছে। তো এই আপডেটগুলোই এই ভিডিওতে শেয়ার করার ছিল। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।